দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ তো? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হুম। হ্যাঁ স্যার। তাহলে আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়াম নিয়ে কথাবার্তা স্টার্ট হবে, ঠিক আছে? তো দেখো আমরা যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স যেটা আমরা শেষ করেছি, তার একদম শেষের দিকে কোন কথাগুলো নিয়ে কথাবার্তা হচ্ছিল? আমরা দেখো ওই হেলমুথ ফেনার্জি, গিউস ফেনার্জি ইন্ট্রোডিউস করে যার কন্ডিশন ফর স্পন্টেনিটি অ্যান্ড ইকুইলিব্রিয়াম, এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলেছিলাম। আমরা এটা বলেছিলাম যে যদি তুমি স্পন্টেনিটি বা ইকুইলিব্রিয়াম ক্রাইটেরিয়াটাকে বুঝতে চাও, তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স দিয়ে হবে না, তোমার সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স লাগবে। এবারে ফার্স্ট ল এবং সেকেন্ড ল মিলে যে থার্মোডাইনামিক স্টেট ফাংশনগুলো নিয়ে আমরা খুব ইন্টারেস্টেড, সেটা হচ্ছে ইন্টারনাল এনার্জি, এনথালপি, এন্ট্রপি, হেলমুথ এনার্জি, গিউস এনার্জি। এই পাঁচটা স্টেট ফাংশনের ফর্মেই তুমি স্পন্টেনিটি বা ইকুইলিব্রিয়ামকে বলতে পারো। কিন্তু কেমিস্ট্রি কমিউনিটিতে যেটা মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে ডেল্টা জি এর টার্মসে বলা, যে যদি কোনো একটা পার্টিকুলার প্রসেস কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে ঘটে, তাহলে গিভস এনার্জি অফ দ্য সিস্টেম ডিক্রিজ করবে ইন এ স্পন্টেনিয়াস প্রসেস and it reduces to its minimum value when equilibrium is established. তা এই ইনফরমেশনটা আমরা আগের যে লেকচারগুলোতে সেগুলোতে আমরা বলেছি। আমাদের আজকে ক্লাসটাকে লেকচার 9 দিয়ে আমি বলতে পারতাম, কিন্তু আমি সেসবে গেলাম না। একদম আমি এই কেমিক্যাল ইকুইলিব্রিয়ামকে 3টে বা 4টে লেকচার লাগবে, সেটাকে আমি জাস্ট একদম লেকচার 1, লেকচার 2, লেকচার 3 বলি, ব্যাপারটাকে জাস্ট বলছি। কিন্তু এটা একটা জিনিসের মূলত কন্টিনিউয়েশন আর কি। তাহলে যেটা করতে হয়, এই যে প্রিন্সিপালস অফ থার্মোডাইনামিক্স গুলো বলে নেওয়ার পরে, যেখানে ফার্স্ট ল, সেকেন্ড ল, এগুলোকে বলে নেওয়ার পরে তোমাকে সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন, সেখান থেকে কেমিক্যাল পোটেনশিয়াল, অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট, ফিউগাসিটি, এই ধরনের কনসেপ্টগুলো ইন্ট্রোডিউস করতে হয়। সেগুলো আমরা অলরেডি করে ফেলেছি খানপাচের ক্লাসে। তারপরে যেটা হয় যে 3টে জায়গায় এর অ্যাপ্লিকেশনগুলোকে দেখতে হয়। একটা হচ্ছে তোমার কেমিক্যাল ইকুইলিব্রিয়াম অ্যাপ্লিকেশন, একটা আয়নিক ইকুইলিব্রিয়ামে অ্যাপ্লিকেশন, আর একটা তোমার ফেজ ইকুইলিব্রিয়ামে অ্যাপ্লিকেশন। তার মানে এই কেমিক্যাল, আয়নিক এবং ফেজ ইকুইলিব্রিয়াম, এই 3টে জিনিস আমাদের পরপর করে বলতে হবে। আমি 3টে জিনিস প্যারালালি করব, ওই 3-4টে করে ক্লাস করলেই আমাদের পুরো ব্যাপারটা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, এইটা এর খুব বেশি ব্যাকগ্রাউন্ড না বলে আমরা ব্যাপারটাকে শুরু করব হচ্ছে তোমার একটা, মানে আমি আচ্ছা প্রথমে এটা বলি যে আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়াম তো বলাই গেছে, তাহলে একদমই স্টার্ট, মানে আমি কি করতে চাইছি সেটা যতদূর করতে পারা যায় সেখান থেকে মোটামুটি বোঝা যাবে আর কি। আমরা মূলত আজকে যেটা করব, ভ্যান ডফ রিয়াকশন আইসোথার্মটা নিয়ে কথাবার্তা বলবো। ভ্যান ডফ ইকুয়েশন যেটাকে বলে, ভ্যান ডফ রিয়াকশন আইসো বার এবং আইসো কোর, এই দুটোকে নিয়ে আলোচনা করব। এবং সেখান থেকে যে বিভিন্ন রকমের যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টগুলো আছে সেইগুলো এবং তাদের পারস্পরিক সম্পর্ক, এইগুলো নিয়ে আজকে আমাদের মূলত কথাবার্তা বলার কথা। তাহলে আমি শুরুটা করছি এরকম একটা জায়গা থেকে, মানে আমি আসলে প্রথমে যে জায়গাটাকে নিয়ে কথাবার্তা বলতে চাইছি সেটা হচ্ছে যে ভ্যান ডফ রিয়াকশন আইসোথার্ম, সেখান থেকে স্টার্ট করা যায়। ভ্যান ডফ রিয়াকশন আইসোথার্ম। তাহলে শুরু করো, কনসিডার এ টিপিক্যাল ব্যালেন্স কেমিক্যাল রিয়াকশন। একটা ব্যালেন্স কেমিক্যাল রিয়াকশন দিয়ে আমি স্টার্ট করছি, এবং সেটাকে ইউজুয়ালি এইরকমভাবে লেখা হয়, নিউ এ এ প্লাস নিউ বি বি প্লাস ডট ডট ডট, থেকে তোমার তৈরি হচ্ছে নিউ ডি ডি ধরো প্লাস নিউ ই ই প্লাস ডট ডট ডট, ঠিক আছে? আচ্ছা, এবার এইটাকে তুমি জাস্ট এইরকমভাবে লিখতে পারো, যেটা মানে আর নতুন করে বলার কিছু নেই, যে তুমি এই রিয়াক্ট্যান্ট পার্ককে ডান দিকে নিয়ে চলে গেলে, হ্যাঁ, তাহলে এটাকে ইন শর্ট হ্যান্ড নোটেশন
এটাকে লিখবে তুমি সামেশন অফ আই নিউ আই এআই ইকুয়াল টু জিরো। একটা ব্যালেন্স কেমিক্যাল রিয়াকশনকে শর্ট হ্যান্ড রোটেশনে তুমি এইরকম ভাবে লিখতে পারছো আর কি। মানে এইখানে যে কনভেনশনটা চলে সেটা হচ্ছে এই যে তুমি দেখো এই ইকুয়াল টু জিরো করতে গেলে ডান দিকটাকে বাঁ দিকে এনে তুমি জিরো করতে পারতে, আবার বাঁ দিকটাকে ডান দিকে নিয়ে গিয়ে তুমি জিরো করতে পারতে। অ্যাকচুয়ালি লোকে যেটা করে যে বাঁ দিকটাকে ডান দিকে নিয়ে গিয়ে জিরো করে। এখানে হচ্ছে তোমার এআইটা হচ্ছে তোমার কেমিক্যাল ফর্মুলা অফ দ্য আইগেট কেমিক্যাল স্পিসিস, ফর্মুলা অফ দ্য আইগেট কেমিক্যাল স্পিসিস, আর নিউ আইটা হচ্ছে তোমার তার স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট। স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ এআই। আর এবার বাই কনভেনশন নিউ আইটা হচ্ছে তোমার পজিটিভ হবে ফর প্রোডাক্ট, এটা হচ্ছে নেগেটিভ হবে ফর রিয়াক্ট। এটা তুমি জানো কেমিক্যাল কাইনেটিক্স যখন পড়েছো এইরকম এই কনভেনশনগুলি মূলত ব্যবহার করা হয় আর এটা। আচ্ছা, এবারে এই রিয়াকশনের জন্য আমি গিবস এনার্জির চেঞ্জটাকে দেখতে চাইছি। গিবস এনার্জি ফর দ্য রিয়াকশন। গিবস এনার্জি ফর দ্য রিয়াকশন দেখো, ডেল্টা জি যদি তুমি লেখো সেটা কি হবে, সবসময় প্রোডাক্টের গিবস এনার্জি মাইনাস রিয়াক্টেন্টের গিবস এনার্জি। আর এবার ফ্রম দ্য অ্যাডিটিভিটি রুল তুমি জানো যে কোনো একটা এক্সটেন্সিভ প্রপার্টিকে তুমি সামেশন ওভার মানে গিবস এনার্জি থেকে সামেশন ওভার আই এন আই মিউ আই এরকমভাবে তুমি লিখতে পারো। মানে নাম্বার অফ মোল তাকে তোমাকে গুণ করতে হবে তার করসপন্ডিং কেমিক্যাল পোটেনশিয়াল দিয়ে। এটাকে তুমি লিখতে পারো যে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট নিউ ডি ইন্টু কেমিক্যাল পোটেনশিয়াল অফ ডি প্লাস স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ ই ইন্টু কেমিক্যাল পোটেনশিয়াল অফ ই ডট ডট ডট, এটা হচ্ছে প্রোডাক্টের গিবস এনার্জি মাইনাস রিয়াক্ট্যান্টের গিবস এনার্জি হচ্ছে তোমার নিউ এ এ নিউ এ মিউ এ মিউ এ প্লাস নিউ বি প্লাস ডট ডট ডট। এটা তুমি কোথা থেকে পেলে না, অ্যাডিটিভিটি রুল থেকে তুমি এটাকে পেয়ে গেলে। আচ্ছা, এবারে এইখানে যে কেমিক্যাল পোটেনশিয়ালগুলো লেখা হয়েছে সেটা তোমার ডি বা ই বা এ বা বি, এই কেমিক্যাল পোটেনশিয়ালগুলো কোন একটা আরবিট্রারি টেম্পারেচার প্রেসারে বা আরবিট্রারি টেম্পারেচার কনসেন্ট্রেশনে বা আরবিট্রারি টেম্পারেচার অ্যাক্টিভিটিতে। এটা এবারে ইন টার্মস অফ অ্যাক্টিভিটি আমি কি জানি, আমরা যেটা জানি দেখো যে কোনো একটা ফিজিক্যাল কেমিক্যাল পোটেনশিয়ালটা তুমি জাস্ট তার স্ট্যান্ডার্ড সেটে কেমিক্যাল পোটেনশিয়াল প্লাস আরটি এলএন এআই এরকমভাবে তুমি লিখতে পারো। যখন এই যে সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন নিয়ে কথাবার্তা হয় তখন এইটা বলা হয় মিউ আই ইকুয়াল টু মিউ আই জিরো প্লাস আরটি এলএন এআই, যেখানে মিউ আই জিরোটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল দ্য আইগেট স্পিসিস স্ট্যান্ডার্ড স্টেট, এখানে মিউ আই জিরোটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল অফ আইগেট স্পিসিস অ্যাট স্ট্যান্ডার্ড। এবং এগুলো বলাই বাহুল্য স্ট্যান্ডার্ড একটা কেমিক্যাল পোটেনশিয়ালটা শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন। এবার আমি এটাকে তাহলে এইভাবে লিখি, ধরো নিউ ডি মিউ ডি এর জায়গায় মিউ ডি জিরো প্লাস আরটি এলএন এডি এভাবে লিখলাম, প্লাস নিউ ই এটা লিখলাম মিউ ই জিরো প্লাস আরটি এলএন এ ই এরকমভাবে লিখলাম। এটা হলো মাইনাস নিউ এ মিউ এ জিরো প্লাস আরটি এলএন এ অফ এ লিখলাম প্লাস নিউ বি মিউ বি জিরো
প্লাস আরটি এলএন এ বি লিখলাম ডট ডট ডট, ঠিক আছে। আর এবারে স্ট্যান্ডার্ড ক্ষেত্রে কেমিক্যাল পোটেনশিয়ালটা তুমি একসাথে করে নাও। তাহলে কি হলো, তাহলে ডেল্টা জিটা তুমি এইভাবে লেখো যে স্ট্যান্ডার্ড স্টেট পার্টগুলো যদি একসাথে করো, মিউ ডি জিরো প্লাস মিউ ই জিরো ডট 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 মাইনাস মিউ এ জিরো প্লাস মিউ বি জিরো ডট 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 ডট, এইটা একটা পার্ট হয়ে গেল। আচ্ছা, বাকি যে পার্টটা সেটা হচ্ছে তুমি যদি আরটি কমন নাও, তাহলে এইখান থেকে এই যে এখানেও প্রত্যেকটা টার্মে আরটিগুলো আছে, আরটিকে যদি কমন নিয়ে নাও, তাহলে আরটি কমন নিলে নিউ ডি এলএন এডি প্লাস নিউ ই এলএন এ ই প্লাস ডট 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 মাইনাস নিউ এ এলএন এ এ মাইনাস নিউ বি এলএন এ বি মাইনাস ডট ডট ডট, এটা। আচ্ছা দেখো, এই যে এইটা যদি ডেল্টা জি হয়, এই যে এবার যখন মিউগুলো তোমার স্ট্যান্ডার্ড স্টেটে চলে যাবে, সেটাকে আমি যা ডেল্টা জি জিরো লিখতে পারবো। তাহলে এই যে ভেতরের পার্টটা, সেটাকে তুমি যা ডেল্টা জি জিরো লিখতে পারো। প্লাস এইটাকে দুরকম ভাবে লেখা যেতে পারে। একটা হচ্ছে, আমি দুরকম ভাবেই লিখছি, একটা হতে পারে যে এটাকে আরটি তুমি লিখে দাও এলএন, দেখো এখানে প্রথম দুটো টার্ম পজিটিভ, পরে দুটো নেগেটিভ, তাহলে যেগুলো পজিটিভ থাকবে সেগুলো তোমার লগের উপরে যাবে, যেগুলো নেগেটিভ থাকবে সেটা লগের নিচে থাকবে। আর নিউটিটা যখন লগের ভেতরে তুমি ঢুকিয়ে দেবে, তার পাওয়ার হিসেবে যাবে। তার মানে এটা হয়ে গেল এ ডি তার পাওয়ার নিউ ডি, এ ই তার পাওয়ার নিউ ই ডট 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 ডিভাইডেড বাই এ তার পাওয়ার নিউ এ বি তার পাওয়ার নিউ বি ডট 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 ডট, এইটা হলো ডেল্টা জিটা, এইটা হলো। অথবা এইটাকে কেউ লিখতে পারে ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা জি জিরো প্লাস আরটি সামেশন ওভার আই নিউ আই এলএন এ আই, এইরকম ভাবে তুমি চাইলে এটাকে লিখতে পারো। মানে দেখো এখানে এই যে প্রোডাক্টের স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টগুলো পজিটিভ ধরতে হচ্ছে, রিঅ্যাকট্যান্টগুলো নেগেটিভ ধরতে হচ্ছে। তা তুমি যদি এটাকে লেখো, দেখো ডেল্টা জি করে ডেল্টা জি জিরো প্লাস আরটি সামেশন ওভার আই নিউ আই এলএন এ আই, দুটোর যে কোনো একরকম ভাবে তুমি এটাকে লিখতে পারো। এগুলো ইকুয়েশনগুলো একটা নাম দিয়ে দাও, ধরো এটা 1 নম্বর ইকুয়েশন, এটা ধরো তোমার 2 নম্বর ইকুয়েশন, মানে একই ইকুয়েশন, শুধু দুটো দুরকম ভাবে তোমার লেখা হচ্ছে। এইটা এক্সপ্রেসিভলি লিখলে দেখতে ভালো লাগে, হ্যাঁ, মানে মানে এক্সপ্রেসিভলি লিখলে অ্যাকচুয়ালি ভিতরে কি আছে বোঝা যায়। আর এখন ইমপ্লিসিটলি লিখলে, শর্ট হ্যান্ড নোটেশনে লিখলে এটা বেশ স্ট্রাকচারটা দেখতে বেশ ভালো লাগছে। আচ্ছা, এবারে দেখো যে যে কোনো একটা কেমিক্যাল রিয়াকশন যদি তুমি কনসিডার করো, তার ক্ষেত্রে কি হয় যে কোনো একটা কেমিক্যাল রিয়াকশন কনসিডার করলে প্রথমে ফরওয়ার্ড রিয়াকশনটা ঘটে। এবার যত সময় যায়, ফরওয়ার্ড রিয়াকশন রেটটা কমতে থাকে, ব্যাকওয়ার্ড রিয়াকশন রেটটাকে বাড়তে থাকে। কারণ ফরওয়ার্ড রিয়াকশন রেটটা কেন কমে যাচ্ছে, কারণ তুমি দেখতে পাচ্ছ রিয়াকশনটার কনসেন্ট্রেশনটা গ্র্যাজুয়ালি কমছে বলে। আর ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেটটা কেন বাড়ছে, কারণ প্রোডাক্টের কনসেন্ট্রেশন আস্তে আস্তে বাড়ছে বলে। এবার একটা সিচুয়েশন আছে যখন রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন এবং রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন এই দুটো তোমার সমান হয়ে যায়। রেট অফ ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশন যখন সমান হয়ে যায়, তখন বিক্রিয়াটা ইকুইলিব্রিয়ামে চলে আসে। তাহলে ইকুইলিব্রিয়ামে যখন চলে আসবে, তখন তোমার এই যে রিয়াকশন প্রোডাক্ট এদের যে কনসেন্ট্রেশনগুলো একটা স্পেসিফিক ভ্যালুতে গিয়ে পৌঁছাবে। ধরো এরকম বললাম যে অ্যাট ইকুইলিব্রিয়াম, যখন ইকুইলিব্রিয়ামটা অ্যাটেন্ড করছে, অ্যাট ইকুইলিব্রিয়াম ডেল্টা জি তো জিরো হয়ে যায়। ইকুইলিব্রিয়ামে ডেল্টা জিটা জিরো হয়, তুমি জানো। তো তখন কি হবে, দেন দেখো এই ডেল্টা জিরোটা হয়ে যাচ্ছে তোমার মাইনাস আরটি এলএন। এবার তখন কি হবে, এই যে ডি ই এ বি তাদের অ্যাক্টিভিটি করে তার ইকুইলিব্রিয়াম ভ্যালুতে পৌঁছাবে। এ ডি অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউ ডি, এ ই অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউ ই ডট 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 বাই
activity of A at equilibrium তার পাওয়ার নিউ A, activity of B at equilibrium তার পাওয়ার নিউ B ডট 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 এটা 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 কত হলো তাহলে মাইনাস RT ln এই যে পুরো পার্টটা সেইটাকে তুমি নাম দিচ্ছ ধরে নাও কে এ, তাহলে দেখো ডেল্টা জি জিরো তোমার হয়ে গেল মাইনাস RT ln কে এ, যেখানে হয় কে এ যেটা সেটা হচ্ছে অ্যাক্টিভিটি অফ ডি অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউ ডি, অ্যাক্টিভিটি অফ ই অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউ ই ডট 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 বাই অ্যাক্টিভিটি অফ এ অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউ এ, অ্যাক্টিভিটি অফ বি অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউ বি ডট 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 ডট। এইটা হচ্ছে একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এটাকে তুমি বলতে পারো একটা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। দিস ইজ থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ঠিক আছে, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডেল্টা জিরো ইকুয়াল টু মাইনাস RT ln কে এ, অথবা কেউ চাইলে এটাকে কে এ যদি কেউ লেখে কে এটাকে এইভাবে ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো বাই RT এরকম করে লিখে। এটা ধরো তোমার 3 নম্বর ইকুয়েশন। আচ্ছা এবারে দেখো তাহলে তুমি যখন ডেল্টা জিটা লিখবে ডেল্টা জি জিরোর জায়গায় মাইনাস RT ln কে বসিয়ে দিলাম, তাহলে নাও ইউ ক্যান রাইট delta G equal to minus RT ln কে এ প্লাস এটাকে লিখলাম RT ln কিউ লিখলাম। আচ্ছা যেখানে দেখো এই যে কিউটা হচ্ছে কি, কিউটা হচ্ছে এই অ্যাক্টিভিটি অফ ডি তার পাওয়ার নিউ ডি, অ্যাক্টিভিটি অফ ই তার পাওয়ার নিউ ই ডট ডট ডট, অ্যাক্টিভিটি অফ এ তার পাওয়ার নিউ এ, অ্যাক্টিভিটি অফ বি তার পাওয়ার নিউ বি ডট 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 এইচ। এখানে কিন্তু ইকুইলিব্রিয়ামটা নেই, মানে যখন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলতে এখানে ব্র্যাকেটে ইকুইলিব্রিয়াম এটা হচ্ছে যে কোনো কন্ডিশনে যদি তোমার এ বি ডি ই এদের অ্যাক্টিভিটিগুলো জানো তাহলে সেখান থেকে তুমি তার এই কিউটাকে ডিফাইন করে ফেলতে পারছো। এই যে কিউটা একে বলা হয় রিয়াকশন কোশেন্ট, রিয়াকশন এটা হচ্ছে রিয়াকশন কোশেন্ট, রিয়াকশন কোশেন্ট। হ্যাঁ, তাহলে এই যে ইকুয়েশনটা তুমি পেলে যে ডেল্টা ইজ ইকুয়াল টু মাইনাস RT ln কে এ প্লাস RT ln কিউ, এইটা ধরো তোমার 4 নম্বর ইকুয়েশন। হ্যাঁ, এইটা এই ইকুয়েশনটাকে তুমি যদি সেইভাবে বলো দিস ইজ দ্য ভ্যান ডফ রিয়াকশন আইসোথার্ম, তারপরে এটা হচ্ছে ভ্যান ডফ রিয়াকশন আইসোথার্ম, এটা জেনারেল ফর্মটা যেটা অ্যাক্টিভিটি টার্মসে বলা আছে ভ্যান ডফ ভ্যান ডফ রিয়াকশন আইসোথার্ম। আইসোথার্ম মানে দেখো থ্রু আউট দ্য প্রসেস টেম্পারেচারটা আমি কনস্ট্যান্ট রেখে কথাবার্তা বলছি আর কি, সেই জন্য এটা হচ্ছে তোমার আইসোথার্ম, ভ্যান ডফ রিয়াকশন আইসোথার্ম। তাহলে দেখো ভ্যান ডফ রিয়াকশন আইসোথার্মটা আমরা এখানে করলাম যে যেভাবে স্টার্টটাকে করেছি পরপর করে গিয়ে আমি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা এখানে ডিফাইন হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তোমার এই ইকুয়েশনটা তুমি পেয়ে গেলে ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস RT ln কে প্লাস RT ln কিউ। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা এবারে এই যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা, সেই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা সম্বন্ধে দু একটা ইম্পর্টেন্ট কথা জাস্ট বলার দরকার আছে। দেখো প্রথম কথা হচ্ছে যে যে তুমি এই কে এটাকে যে এটা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে তুমি ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো বাই RT এরকম ভাবে লিখছো তো। আচ্ছা ডেল্টা জি জিরোটা হচ্ছে গিভস এনার্জি অফ দ্য রিয়াকশন আর স্ট্যান্ডার্ড স্টেট, গিভস এনার্জি অফ দ্য রিয়াকশন অ্যাট স্ট্যান্ডার্ড স্টেট। এবার ইট ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অনলি, temperature only. Hence, Ka is a
ফাংশন অফ টেম্পারেচার অনলি। তার মানে হচ্ছে ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট বা ইট ডাজ নট ডিপেন্ড বলি। ইট ডাজ নট ডিপেন্ড মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা ডাজ নট ডিপেন্ড অন প্রেশার, প্রেশারের উপর ডিপেন্ড করে, ইট ডাজ নট ডিপেন্ড অন প্রেশার অ্যান্ড presence of any impurity such as inert gas, etc. তাহলে এই যে তোমার যেটা এই যে কে এ যেটা, হ্যাঁ, কে এটা হচ্ছে তোমার একটা টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কিন্তু শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন করে একটা পার্টিকুলার রিঅ্যাকশনের জন্য। এটা প্রেশার বা অন্যান্য সমস্ত ইম্পিউরিটি, ইনার্ট গ্যাস, তারপরে তোমার অনেক সময় হয় না আয়নিক স্ট্রেংথ, হ্যাঁ, ইলেকট্রোলাইটিক সলিউশন হলে আয়নিক স্ট্রেংথ ইত্যাদির উপরে কিন্তু এরা নির্ভর করে না। সেটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হবে, কে এটা। আচ্ছা, এবারে কে এটা অবশ্যই স্টোইচিওমেট্রিক রিপ্রেজেন্টেশন অফ দ্য রিঅ্যাকশন তার উপরে নির্ভর করে। কিভাবে? ডিপেন্ডস অন দ্য stoichiometric representation of the reaction। আর কিরকম করে? ধরো তুমি একটা রিয়াকশন কনসিডার করছো, জাস্ট এরকম আমি বলছি, নিউ এ এ রিভার্সেবল করে ধরে নাও তোমার নিউ বি বি হয়েছে, তাহলে এরকম একটা রিয়াকশন কনসিডার করছি, এ থেকে বি হয়েছে একটা রিভার্সেবল রিয়াকশন। এর জন্য যখন তুমি ডেল্টা জি ক্যালকুলেট করবে, সেটা নিউ বি ইন্টু কেমিক্যাল পোটেনশিয়াল অফ বি মাইনাস নিউ এ ইন্টু কেমিক্যাল পোটেনশিয়াল অফ এ। আর স্ট্যান্ডার্ড স্টেটে করলে এটা স্ট্যান্ডার্ড স্টেট, এটা স্ট্যান্ডার্ড স্টেট। আবার সেইখান থেকে তুমি কে এটাকে ডিফাইন করবে, কে এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো বাই আর। এটা একটা হলো, আমি ছোট করে লিখলাম আর কি এটা। আর এবারে ধরো তুমি এটাকে করলে কি, এই নিউ এ বাই টু, নিউ এ বাই আর কনস্ট্যান্ট ফ্যাক্টর দিয়ে ভাগ করলে বাই এন, এ রিভার্সেবল করে ধরো নিউ বি বাই এন বি, এইরকম ভাবে রিয়াকশনটাকে করে দিলে। মানে বেসিক্যালি কি হচ্ছে, স্টোইচিওমেট্রিক রিপ্রেজেন্টেশনটা পাল্টালাম, হ্যাঁ, মানে দুদিকে এন দিয়ে ভাগ করলো, তাতেও রিয়াকশনটা ব্যালেন্স থাকতে কোনো অসুবিধা হচ্ছে না, শুধু স্টোইচিওমেট্রিক রিপ্রেজেন্টেশন আমি পাল্টাচ্ছি। এর জন্য যখন ডেল্টা জি জিরো প্রাইম তুমি ক্যালকুলেট করবে, কি হবে, নিউ বি বাই এন ইন্টু কেমিক্যাল পোটেনশিয়াল অফ বি আর স্ট্যান্ডার্ড স্টেট মাইনাস নিউ এ বাই এন ইন্টু কেমিক্যাল পোটেনশিয়াল অফ এ আর স্ট্যান্ডার্ড স্টেট। তাহলে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে, দেখো, ওয়ান বাই এন ইন্টু নিউ বি মিউ বি জিরো মাইনাস নিউ এ মিউ এ জিরো। তোমার এটা হয়ে যাচ্ছে কত, ডেল্টা জি জিরো যেটা ছিল ডিভাইডেড বাই এন। নাও ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে এ প্রাইম যদি বলে, এটা কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো প্রাইম বাই আর টি। এটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো প্রাইমটা কত, ডেল্টা জি জিরো বাই এন এটা আর টি। এটা তাহলে এটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো বাই আর টি, তার পাওয়ার হচ্ছে ওয়ান বাই এন। তার মানে কত হয়ে যাচ্ছে, কে এ তার পাওয়ার হচ্ছে ওয়ান বাই এন। তোমরা দেখো এই যে স্টোইচিওমেট্রিক রিপ্রেজেন্টেশন অফ দ্য রিয়াকশন, তার উপরে কিন্তু তোমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা নির্ভর করছে। মানে একটা স্পেসিফিক এক্সাম্পল যদি তুমি দেখো, ধরো নাইট্রোজেন প্লাস নাইট্রোজেন, ঠিক আছে, নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন থেকে ধরো তোমার 2 অ্যামোনিয়া তৈরি হচ্ছে। আমি এখন কেপি কেসি ইত্যাদি ডিফাইন করছি না, তাহলে এই পার্টিকুলার কেসে তুমি কে এ যদি ডিফাইন করো, কি হবে, এটা অ্যাক্টিভিটি অফ অ্যামোনিয়া at equilibrium the square by activity of nitrogen at equilibrium into activity of hydrogen at equilibrium, তার পাওয়ার হচ্ছে তোমার 3। এটা
এবারে তুমি যখন এটাকে ধরো এইভাবে লিখছো হাফ N2 প্লাস 3/2 H2, সেটা ধরে নাও অ্যামোনিয়া, মানে এখানে যেমন এর জন্য এনটা 2 আছে, 2 দিয়ে ভাগ করি, তাহলে এর জন্য ইকুইলিব্রিয়াম করা কে প্রাইম যখন লিখছো এটা কি হবে, অ্যাক্টিভিটি অফ অ্যামোনিয়া অ্যাট ইকুইলিব্রিয়াম হলো, কারণ এর কোফিশিয়েন্ট 1 আছে মানে পাওয়ারটা কাছে 1 হয়ে যাচ্ছে। the activity of nitrogen at equilibrium তার পাওয়ার হাফ, activity of hydrogen at equilibrium তার পাওয়ার হচ্ছে 3/2। এইটা এটা কত হচ্ছে দেখো, এটা পরিষ্কার রুট ওভার অফ কে এ, এইটা রুট ওভার অফ কে হচ্ছে, মানে আগেরটা দেখো অর্ধেক হয়ে যাচ্ছে, তার মানে অর্ধেকটা স্কোয়ার রুট হয়ে যাচ্ছে। তার মানে বুঝতে পারলে যে তুমি স্টোইচিওমেট্রিক রিপ্রেজেন্টেশন অফ দ্য রিঅ্যাকশন তার উপরে কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট নির্ভর করে। তাহলে সেটা টেম্পারেচারের উপর নির্ভর করে, প্রেসারের উপরে, বা অ্যাডিশন অফ সাম ইনার্ট গ্যাসেস, বা মানে আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন, তার উপর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা নির্ভর করছে না, কিন্তু স্টোইচিওমেট্রিক রিপ্রেজেন্টেশন অফ দ্য রিঅ্যাকশন তার উপরে কিন্তু এটা নির্ভর করছে। ঠিক আছে, এটা তোমাকে মাথায় রাখবে। আচ্ছা, এবারে এইখানে আমি সবকিছু ইন টার্মস অফ অ্যাক্টিভিটি লিখেছি, তাই তো? আচ্ছা, এবারে সেই অ্যাক্টিভিটিটা বিভিন্ন সিচুয়েশনে কিন্তু বিভিন্ন, মানে এটা আমরা অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভ মাস যেটাকে বলে, সক্রিয় ভর যেটাকে বলে, অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভ মাসটা সেটা বিভিন্ন রকম ভাবে রিপ্রেজেন্ট করা যায়। পার্টিকুলারলি গ্যাস ফেজ রিঅ্যাকশন যেটা তুমি কনসিডার করো, তাহলে অ্যাক্টিভিটিটাকে তুমি যেমন পার্শিয়াল প্রেসার দিয়ে রিপ্লেস করতে পারো, আবার সেটাকে কনসেন্ট্রেশন দিয়ে রিপ্লেস করতে পারো, সেই রকমের বিভিন্ন রকমের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তোমার থাকতে পারে। তার মানে নেক্সট আমরা যেটা আসবো সেটা হচ্ছে যে ভ্যারিয়াস কাইন্ড অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, কাইন্ড অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। দেখো সেখানে হচ্ছে, যদি তুমি আচ্ছা আমি বলে নিই, কেমিক্যাল রিঅ্যাকশন ইনভলভিং আইডিয়াল গ্যাসেস, ইনভলভিং আইডিয়াল গ্যাসেস, তার ক্ষেত্রে একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তোমার কেপি, মানে ইন টার্মস অফ প্রেসার তোমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে ডিফাইন করা যায়। কেপিটা হচ্ছে তোমার পার্শিয়াল প্রেসার অফ, আমি যে রিঅ্যাকশনটা করছি ডি অ্যাট ইকুইলিব্রিয়াম বাই P0 তার পাওয়ার নিউ ডি, পার্শিয়াল প্রেসার অফ ই অ্যাট ইকুইলিব্রিয়াম বাই P0 তার পাওয়ার নিউ ই ডট 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 বাই partial pressure of A at equilibrium by P0 তার পাওয়ার হচ্ছে নিউ A, partial pressure of B at equilibrium by P0 তার পাওয়ার নিউ B ডট ডট ডট। আচ্ছা, এখানে যেটা খেয়াল রাখবে তোমার, এই যে অ্যাক্টিভিটি অফ দ্য আইগেন স্পিসিস, সেটাকে পার্শিয়াল প্রেসার অফ দ্য আইগেন স্পিসিস বাই P0 দিয়ে রিপ্লেস করা হচ্ছে, যেখানে পিআইটা হচ্ছে তোমার পার্শিয়াল প্রেসার অফ আইগেন কম্পোনেন্ট, পার্শিয়াল প্রেসার অফ আইগেন গ্যাস আর কি, গ্যাস। আচ্ছা, এবারে অ্যাক্টিভ মাসটা তো ইউনিটলেস কোয়ান্টিটি, তাকে ইউনিটলেস করার জন্য আমি কি করছি, P0 দিয়ে ভাগ করছি। P0 হচ্ছে স্ট্যান্ডার্ড প্রেসার একটা, সেটা হচ্ছে 1 বার, স্ট্যান্ডার্ড প্রেসার হুইচ ইকুয়াল টু 1 বার, তবে এই পুরো জিনিসটা ইউনিটলেস হবে। এইটা হচ্ছে একটা টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, যেটা কেপি ইন টার্মস অফ প্রেসার লেখা হচ্ছে, এবং তখন তোমার ভ্যান ডে রিঅ্যাকশন এটা হয়ে যাবে ডেল্টা জিটা হয়ে যাবে, ডেল্টা জিটা হয়ে যাবে ভ্যান ডে রিঅ্যাকশন আইসোথার্মটাকে তখন তুমি লিখতে পারবে ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস RT ln কেপি প্লাস যেমন আছে RT ln টি। তাহলে এটা এখানে হচ্ছে তোমার মানে কেপি ডিফাইন করা হলো, মানে ইন টার্মস অফ প্রেসার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে লেখা হয়। আবার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে ইন টার্মস অফ কেসি লেখা হয়, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, কেসি লেখা হয়। আচ্ছা, কেসিটাকে কিরকম ভাবে ডিফাইন করা হচ্ছে, তখন অ্যাক্টিভ মাসগুলোকে তুমি জাস্ট সিআই বাই C0 এইরকম ভাবে রিপ্লেস করলে, যেখানে সিআইটা হচ্ছে তোমার কনসেন্ট্রেশন অফ আইগেন গ্যাস,
আর সি জিরোটা হচ্ছে স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন একটা, যেটা তোমার 1 মোলার বা 1 মোল পার লিটার। আচ্ছা, এবারে দেখো যখন কেসি তুমি করছো তাহলে লিখতে হবে কনসেন্ট্রেশন অফ ডি অ্যাট ইকুইলিব্রিয়াম বাই সি জিরো তার পাওয়ার নিউ ডি ইন্টু কনসেন্ট্রেশন অফ ই অ্যাট ইকুইলিব্রিয়াম বাই সি জিরো তার পাওয়ার নিউ ই ডট 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 বাই কনসেন্ট্রেশন অফ এ অ্যাট ইকুইলিব্রিয়াম বাই সি জিরো তার পাওয়ার নিউ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি অ্যাট ইকুইলিব্রিয়াম বাই সি জিরো তার পাওয়ার নিউ বি ডট ডট ডট। এটা হচ্ছে কেসিটা, এবং ডেল্টা জিটাকে তখন তুমি লিখতে পারো মাইনাস আরটি এলএন কেসি প্লাস আরটি এলএন কিউটা, যেটা কিউটা হচ্ছে ইন টার্মস অফ কনসেন্ট্রেশন তোমার থাকে। তাহলে যে কেপি কেসি এরকমভাবে ডিফাইন হলো। আচ্ছা, এই যে কেপি কেসি এরা কিন্তু টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, কেপি অ্যান্ড কেসি আর টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট which depend only on temperature. প্রেসার বা ইনার গ্যাসের অ্যাডিশন বা অন্য কোনো ইম্পিউরিটি তার উপরে কিন্তু কেপি বা কেসি নির্ভর করছে। আচ্ছা, আর একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আছে, যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা স্ট্যাটাসটা একটুখানি কম আর কি, ঠিক এতটা স্ট্যাটাস নয়। মানে ব্যাপারটা কিরকম দেখো, ধরো মানে একটা সিউডো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমি ডিফাইন করব, যেটাকে কেএক্স বলা হচ্ছে। আচ্ছা, সিউডো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কি করে আসছে দেখো, এই যে রিঅ্যাকশন তুমি কনসিডার করেছো নিউ এ এ প্লাস নিউ বি বি প্লাস ডট 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 থেকে এই যে নিউ ডি ডি প্লাস নিউ ই ই, এই যে রিঅ্যাকশন তুমি কনসিডার করেছিলে, এই জন্য তো প্রথমে ডেল্টা জি ইকুয়াল টু, একবার আমি লিখে দিচ্ছি আর কি, মানে জি ফর দ্য প্রোডাক্ট মাইনাস জি ফর দ্য রিঅ্যাকট্যান্ট। জি অফ দ্য প্রোডাক্টের ক্ষেত্রে কি লিখেছিল নিউ ডি মিউ ডি প্লাস নিউ ই মিউ ই ডট 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 মাইনাস নিউ এ মিউ এ প্লাস নিউ বি মিউ বি ডট ডট ডট। এটা হলো। আচ্ছা, এবারে দেখো একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে কোন একটা ফিজিক্যাল কেমিক্যাল পোটেনশিয়ালটাকে তুমি তুমি এই পিওর অবস্থায় কেমিক্যাল পোটেনশিয়াল প্লাস আরটি এলএন এক্স আই এইরকমভাবে লিখতে পারো। এইখানে যেটা হচ্ছে যে মিউ আই স্টারটা, সেটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য আইএথ কম্পোনেন্ট, কেমিক্যাল পোটেনশিয়াল অফ পিওর আইএথ কম্পোনেন্ট, কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য পিওর আইএথ স্পিসিস। মানে আইএথ স্পিসিস যদি একা থাকতো তার কেমিক্যাল পোটেনশিয়াল, এটা কিন্তু স্ট্যান্ডার্ড একটা কেমিক্যাল পোটেনশিয়াল নয়, যেখানে মিউ আই স্টার ডিপেন্ডস অন বোথ টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড ক্ষেত্রে কেমিক্যাল পোটেনশিয়াল যখন বলি, স্ট্যান্ডার্ড স্টেট ডিফাইন করার সময় প্রেশারটাকে 1 বার বলে দেওয়া হয়, সেখানে স্ট্যান্ডার্ড স্টেট কেমিক্যাল পোটেনশিয়াল মিউ আই জিরো যদি হতো সেটা শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন, এখানে মিউ আই স্টারটা কিন্তু টেম্পারেচার এবং প্রেশার দুজনের ফাংশন। তাহলে এইটা যদি এখানে কাজে লাগায় তাহলে কি হবে, নিউ ডি মিউ ডি স্টার প্লাস আরটি এলএন এক্স ডি। ও আচ্ছা, এখানে সার্টেনলি তো এক্স আইটা বলে দেওয়া উচিত ছিল, আই এক্স আইটা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ আই স্পিসিস। তাই এটা হলো প্লাস দেখো নিউ ই ইন্টু মিউ ই স্টার প্লাস আরটি এলএন এক্স ই, এইটা প্লাস ডট 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 মাইনাস নিউ এ মিউ এ স্টার প্লাস আরটি এলএন এক্স এ প্লাস নিউ বি মিউ বি স্টার প্লাস আরটি এলএন এক্স বি প্লাস ডট ডট ডট, এরকম ধরো। এবার তুমি এটাকে লিখতে পারবে এই যে নিউ ডি মিউ ডি স্টার প্লাস নিউ ই মিউ ই স্টার, এইটা মাইনাস নিউ এ মিউ এ স্টার প্লাস নিউ বি মিউ বি স্টার, এগুলোকে একসাথে করে দিলে
আর বাকি যে পার্টটা পড়ে রইল সেটা হচ্ছে আরটি এলএন এক্স ডি তার পাওয়ার হচ্ছে নিউ ডি এক্স ই তার পাওয়ার নিউ ই ডট 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 বাই এক্স এ তার পাওয়ার নিউ এ এক্স বি তার পাওয়ার নিউ বি ডট ডট ডট। দেখো এই যে উপরের পার্টটা সেটা এইচের সঙ্গে কম্পেয়ার করে নাম দিচ্ছি আমি ডেল্টা জি স্টার প্লাস এটাকে বললাম আরটি এলএন কিউ। আচ্ছা খেয়াল করে দেখো এবারে এবারে হচ্ছে অ্যাট ইকুইলিব্রিয়াম কি হবে ডেল্টা জিটা জিরো, তো দেন তখন দাঁড়াচ্ছে ডেল্টা জি স্টারটা হয়ে যাচ্ছে মাইনাস আরটি এলএন। দেখো এখানে এক্স অফ ডি অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউটি লিখতে হবে, এক্স অফ ই অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউ ই লিখতে হবে, এক্স অফ এ অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউ এ লিখতে হবে, এক্স অফ বি অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউ বি লিখতে হবে ডট ডট ডট। এটা এটা হয়ে যাচ্ছে কত মাইনাস আরটি এলএন কে এক্স বলা হলো, যেখানে তাহলে যেখানে কে এক্সটা হচ্ছে তোমার এক্স ডি অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউ ডি এক্স ই অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউ ই ডট 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 বাই এক্স এ অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউ এ এক্স বি অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউ। দেখো এইটাকে ইউনিটলিস কনস্ট্যান্ট করা যায়, কোনো স্ট্যান্ডার্ড কিছু দিয়ে তোমার ভাগ করার দরকার পড়ছে না, কারণ এটা ইটসেলফ মোল ফ্র্যাকশনগুলো তোমার ইউনিটলেস কোয়ান্টিটি বলে। তাহলে এবারে খেয়াল করে দেখো এখানে ইন দিস কেস এই যে কে এক্সটা ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি স্টার বাই আরটি, আগে ঘুরে যেটা ছিল ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট গুলো ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো বাই আরটি, এখন কিন্তু কে এক্সটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি স্টার বাই আরটি। এইটা হচ্ছে ডিপেন্ডস অন বোথ টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এইটা হেন্স ইট ইজ কল্ড এ সিউডো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এটাকে সিউডো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হলে সেটা প্রেশার ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা, শুধু টেম্পারেচারের ফাংশন হওয়ার কথা, কিন্তু এখানে দেখতে পাচ্ছি টেম্পারেচারের সঙ্গে সঙ্গে প্রেশারের ফাংশন, কারণ ডেল্টা জি স্টারটা যেটা সেটা হচ্ছে তো স্ট্যান্ডার্ড সেটে গ্রীষ্মের চেঞ্জ নয়, পিওর কম্পাউন্ডগুলো যদি পিওর অবস্থা থাকতো তাহলে কিন্তু রিয়াকশনটা করতে তার জন্য গ্রীষ্ম এনার্জির চেঞ্জ দেয়, যেটা টেম্পারেচারের সঙ্গে সঙ্গে প্রেশারের উপরে নির্ভর করে আর ঠিক আছে। ঠিক আছে, তাহলে দেখো একটা নতুন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিফাইন হয়ে গেল যেটা হচ্ছে কে এক্স। তাহলে আমি এখানে কেপি আর এই যে কেসি আর কেপি তো অলরেডি ডিফাইন করেছিলাম, হ্যাঁ কেপি কেসি, এগুলো যদি নাম দেওয়া যাক 5 নম্বর, 5 নম্বর, এটা 6 নম্বর, আর এইখানে তুমি একটা নতুন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিফাইন করলে 7 নম্বর। তাহলে কেপি কেসি কে এক্স এই তিনটে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে খুব পপুলার, ঠিক আছে, কেপি কেসি কে এক্স। আমাদের কেপি কেসি হচ্ছে টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, টু থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা হচ্ছে শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন, এটা প্রেসারের উপরে ডিপেন্ড করে না। আর যখন তুমি কে এক্সটাকে বলছো যখন কে এক্সটাকে তুমি বলছো, কে এক্সটা কিন্তু সিউডো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, যেটা টেম্পারেচারের সঙ্গে সঙ্গে কিন্তু প্রেসারের উপরে নির্ভর করে, ঠিক আছে। আচ্ছা এবারে এই যে কেপি কেসি কে এক্স তাদের পারস্পরিক সম্পর্কগুলো একটুখানি দেখে নিতে হবে। তাহলে আমি নেক্সট যে কাজটাকে করবো সে কেপি কেসি কে এক্স তাদের মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন বা অ্যামাং বলি, রিলেশন অ্যামাং কেপি কেসি অ্যান্ড কে। আচ্ছা একটা জিনিস এখানে বলে নেওয়া ভালো, যে যেভাবেই তুমি বলো না কেন, যেভাবে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টগুলো ডিফাইন করা হচ্ছে, হ্যাঁ থ্রু আউট আর কি প্রথম থেকেই, সেখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে একটা ইউনিটলেস নাম্বার হিসেবে কিন্তু সবসময় বলা হচ্ছে। এইখানে আমি একটুখানি লিখে দিই, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট একটা ইউনিটলেস কোয়ান্টিটি, কারণ আমি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো বাই আরটি এইভাবে লিখছি, তো তাহলে এক্সপোনেনশিয়াল পার ইউনিট লেভেল ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইউনিটলেস কোয়ান্টিটি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইজ এ
ইউনিটলেস কোয়ান্টিটি। আচ্ছা চলো, রিলেশন বিটুইন কেপি, কেসি অ্যান্ড কেএক্স। দেখো আমি ওই যে রিয়াকশনটাকে কনসিডার করেছিলাম তার জন্যই আমি লিখছি সবকিছু। তুমি প্রথমে কেপি দিয়ে স্টার্ট করো। কেপিটা হচ্ছে তোমার পার্শিয়াল প্রেশার অফ ডি অ্যাট ইকুইলিব্রিয়াম বাই পি জিরো তার পাওয়ার নিউ ডি, পার্শিয়াল প্রেশার অফ ই অ্যাট ইকুইলিব্রিয়াম বাই পি জিরো তার পাওয়ার নিউ ই, নিচে হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ এ অ্যাট ইকুইলিব্রিয়াম বাই পি জিরো তার পাওয়ার নিউ এ, পার্শিয়াল প্রেশার অফ বি অ্যাট ইকুইলিব্রিয়াম বাই পি জিরো তার পাওয়ার নিউ বি। মানে ওই যে টিপিক্যাল রিয়াকশনটা আমি কনসিডার করেছিলাম নিউ এ প্লাস নিউ বি, নিউ ডি প্লাস নিউ ই হচ্ছে, তার জন্যই আমি পুরোটাকে লিখলাম এটা। আচ্ছা এবারে দেখো এখানে যে আমরা যেটা জানি, উই নো কোন একটা ফিজিকের পার্শিয়াল প্রেশারটা হচ্ছে তার মোল ফ্যাক্টর ইন্টু টোটাল প্রেশার হয়। এটা আমার জানা, যেখানে পিটা হচ্ছে টোটাল প্রেশার। তুমি এটাকে লিখতে পারো তাহলে মোল ফ্র্যাকশন অফ ডি অ্যাট ইকুইলিব্রিয়াম ইন্টু টোটাল প্রেশার বাই পি জিরো তার পাওয়ার নিউ ডি, the mole fraction of E at equilibrium into total pressure by P0 the power nu E dot 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 divided by partial pressure of A, sorry, mole fraction of A into total pressure by P0 the power nu A, the mole fraction of E at equilibrium into total pressure by P0 the power হচ্ছে তোমার nu B dot 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 dot। তবে এটা পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে x d at equilibrium তার পাওয়ার নিউ ডি into x e at equilibrium তার পাওয়ার নিউ ই ডট 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 ডিভাইডেড বাই x a at equilibrium তার পাওয়ার নিউ a into x b at equilibrium তার পাওয়ার নিউ b ডট ডট ডট। এটা তার সঙ্গে p বাই পি জিরো তার পাওয়ার হচ্ছে ডেল্টা নিউ, যেখানে ডেল্টা নিউটা হচ্ছে দেখো এখানে যেভাবে লেখা আছে নিউ ডি প্লাস নিউ ই প্লাস ডট 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 মাইনাস নিউ এ প্লাস নিউ বি ডট ডট ডট। এটা বেসিক্যালি সাম অফ মডিউলাস অফ সাম অফ stoichiometric coefficients of product minus mod of sum of stoichiometric coefficients of reactant। আচ্ছা এইটাই হচ্ছে kx, তাহলে kp হয়ে গেল kx ইন্টু পি বাই পি জিরো তার পাওয়ার হচ্ছে তোমার ডেল্টা নিউ হয়ে গেল। এটা হচ্ছে কেপি এবং কেএক্স এর মধ্যে সম্পর্ক হয়ে গেল। এবং পরিষ্কার কেপি কেএক্স এর সম্পর্ক থেকে তুমি বুঝতে পারছো যে ডেল্টা নিউ এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কিছু রোল প্লে করছে, কারণ ডেল্টা নিউটা কখনো জিরো কখনো পজিটিভ কখনো নেগেটিভ হবে ডিপেন্ডিং অন দ্য স্টোইচিওমেট্রি অফ দ্য রিয়াকশন। সেই ডেল্টা নিউ এর ভ্যালু কেমন তার উপরে নির্ভর করে তার প্রেশার ডিপেন্ডেন্স হ্যানাতানা ইত্যাদিগুলো বুঝতে পারা যাবে। সেগুলো আমি পরে আলোচনা করবো, যখন হাতে দেওয়া প্রিন্সিপাল বলবো তখন প্রেশার ডিপেন্ডেন্স কি হ্যানাতানা আমি দেখতে পারবো। এখানে মূলত আমি কেপি এবং কেএক্স এর মধ্যে সম্পর্কটাকে করে দিলাম। আচ্ছা এবারে এগেন দেখো, এগেন এবারে ফর আইডিয়াল গ্যাস পিআইটা হচ্ছে সিআই ইন্টু আরটি হয়, সিআইটি যেখানে কনসেন্ট্রেশন। তুমি যখন কেপিটা ডিফাইন করেছিলে পার্শিয়াল প্রেশার অফ ডি অ্যাট ইকুইলিব্রিয়াম বাই পি জিরো তার পাওয়ার নিউ ডি, পার্শিয়াল প্রেশার অফ ই অ্যাট ইকুইলিব্রিয়াম বাই পি জিরো তার পাওয়ার নিউ ই ডট 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 বাই partial pressure of A at equilibrium by P0 তার পাওয়ার নিউ A, the partial pressure of B at equilibrium by P0 তার পাওয়ার নিউ B ডট ডট ডট। এটা আচ্ছা মানে পার্শিয়াল প্রেশারটা হচ্ছে কনসেন্ট্রেশন ইন্টু আরটি, তাই তুমি লিখতে পারো সিডি অ্যাট ইকুইলিব্রিয়াম ইন্টু আরটি
বাই পি জিরো যেমন আছে তার পাওয়ার নিউ ডি কনসেন্ট্রেশন অফ ই অ্যাট ইকুইলিব্রিয়াম ইন্টু আর টি বাই পি জিরো তার পাওয়ার হচ্ছে তোমার নিউ ই ডট 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 ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেশার সরি কনসেন্ট্রেশন অফ এ অ্যাট ইকুইলিব্রিয়াম concentration of A at equilibrium into RT by P0 তার পাওয়ার নিউ A concentration of B at equilibrium by sorry এটা RT by P0 তার পাওয়ার নিউ B ডট 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 এটা দেখো এটা কি হচ্ছে CD at equilibrium তার পাওয়ার নিউ D CE at equilibrium তার পাওয়ার নিউ E ডট 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 divided by CA at equilibrium sorry আচ্ছা ঠিক আছে CA at equilibrium তার পাওয়ার নিউ A CB at equilibrium তার পাওয়ার নিউ B ডট 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 তার সাথে রইল কি RT বাই P0 তার পাওয়ার হচ্ছে তোমার ডেল্টা নিউ। আচ্ছা এবারে এই যে পার্টটা এই পার্টটা এখনো কিন্তু তোমার কেসি নয়, কেসি হচ্ছে কিন্তু ইউনিটলেস করতে হবে। ইউনিটলেস করার জন্য তুমি কি করবে দেখো সিডি অ্যাট ইকুইলিব্রিয়াম বাই সি0 করতে হবে তার পাওয়ার তোমাকে নিউ ডি করতে হবে সিই অ্যাট ইকুইলিব্রিয়াম বাই সি0 করতে হবে তার পাওয়ার নিউ ই করতে হবে ডট 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 বাই সি এ অ্যাট ইকুইলিব্রিয়াম বাই সি0 তার পাওয়ার হচ্ছে নিউ এ হলো এখানে সি বি অ্যাট ইকুইলিব্রিয়াম বাই সি0 তার পাওয়ার নিউ বি হলো এটা। তাহলে এবারে দেখো এই সি0 যখন নিচে ভাগ করেছো মানে সি0 একটা উপরে দিয়ে দিতে হলো সি0 আরটি বাই পি0 তার পাওয়ার তোমার ডেল্টা নিউ হলো। এবারে এইটা দেখো কেসি হয়ে গেছে কেপিটা হয়ে গেল কেসি আর তার সঙ্গে সি0 আরটি বাই পি0 তার পাওয়ার হয়ে গেল তোমার ডেল্টা নিউ। এটা হচ্ছে তোমার 9 নম্বর মানে এখানে কেপি কেসির মধ্যে সম্পর্ক। তাহলে প্রথমটা ছিল কেপি কে এক্স এর মধ্যে সম্পর্ক, এটা হচ্ছে কেপি কেসির মধ্যে সম্পর্ক। এবার ফর্ম ইকুয়েশন 8 আর 9 তুমি কি পেয়ে যাচ্ছ? ফর্ম ইকুয়েশন 8 and 9 এই যে এইভাবে লিখে দিচ্ছি কেপি যেটা ছিল হচ্ছে কেপি ইকুয়াল টু কে এক্স ইন্টু পি বাই পি0 তার পাওয়ার ডেল্টা নিউ, এটাই হয়ে যাচ্ছে কেসি ইন্টু সি0 আরটি বাই পি0 তার পাওয়ার হচ্ছে তোমার ডেল্টা নিউ। এইখান থেকে তুমি যদি কে এক্সটাকে দেখো পি0 টু দি পাওয়ার ডেল্টা নিউ পি0 ডেল্টা নিউ কেটে চলে যাবে কে এক্স ইকুয়াল টু কেসি ইন্টু সি0 আরটি বাই পি তার পাওয়ার হচ্ছে তোমার ডেল্টা নিউ। কে এক্স এবং কেসির মধ্যে সম্পর্ক। তো দেখো তিনটে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আইডিয়াল গ্যাসিয়াস সাবস্টেন্সের জন্য যেখানে তোমার কেপি আছে কেসি আছে এবং কে এক্স আছে সেগুলোকে আমি ডিফাইন করলাম। যেখানে কেপি কেসির স্ট্যাটাস কে এক্স এর স্ট্যাটাস অতটা হাই নয় কারণ কে এক্সটা প্রেশারের উপর ডিপেন্ড করছে, এটা টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট নয়, কিন্তু কেপি কেসি কে এক্স তাদের পারস্পরিক রিলেশনগুলো পারস্পরিক সম্পর্কগুলো সেগুলো কিন্তু আমরা এখানে বলে দিলাম। ঠিক আছে হচ্ছে? আচ্ছা নেক্সট যে জিনিসটা আমরা করব সেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের টেম্পারেচার ডিপেন্ডেন্ট সেই নিয়ে একটু কথাবার্তা বলা, যেটাকে বলা হয় তোমার টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা ভ্যান ডপ ইকুয়েশন আর কি। নেক্সট একটা রিলেশন করে ফেলা যায়। ডিপেন্ডেন্স অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সেখান থেকে ভ্যান ডপ ইকুয়েশন। এই যে টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা ভ্যান ডপ ইকুয়েশন এটা তুমি যে কোনো ধরো কেপি দিয়ে করতে পারো বা কেসি দিয়ে করতে পারো। আমি কেপি দিয়ে প্রথমে করছি আর কি এইভাবে। ধরো আমি এইভাবে করলাম যে ফর্ম ভ্যান ডপ রিয়াকশন
আইসোথার্ম তুমি এইভাবে লেখো, ডেল্টা জিটা হচ্ছে মাইনাস আরটি এলএন কেপি প্লাস আরটি সামেশন ওভার আই নিউ আই এলএন পিআই। এটা আমি এটাকে অ্যাক্টিভিটি টার্মসে না করে সব পার্সিয়াল প্রেশারের টার্মসে করলাম, মানে পিআই বা পিআই বাই পি জিরো রাদার বলা উচিত। এটা পিআই বাই পি জিরো। এটা ডেল্টা জি কাজ মাইনাস আরটি এলএন কেপি প্লাস আরটি সামেশন ওভার আই নিউ আই এলএন পিআই বাই পি জিরো। আর এবারে এই জিনিসটাকে তুমি টেম্পারেচারের রেসপেক্টে ডেরিভেটিভ করো প্রেশারকে কনস্ট্যান্ট দেখে। ডিফারেন্সিয়েটিং both sides with respect to temperature, keeping pressure as constant। কি হলো? তো এটা দেখো তুমি লিখবে ডেল ডেল্টা জি বাই ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট পি। আর এখানে প্রথমে মাইনাস আর এল এন কেপি হলো, তারপরে মাইনাস আর টি ডেল এল এন কেপি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি হলো। কারণ এখানে তোমার প্রথমে টি এর উপর ডেরিভেটিভ করে এল এন কেপি কনস্ট্যান্ট রেখে তারপরে টিটাকে কনস্ট্যান্ট রেখে এল এন কেপির উপর ডেরিভেটিভ করলাম। আর প্লাস এখানে হলো আর সামেশন ওভার আই নিউ আই এল এন পিআই বাই পি জিরো। তাহলে এখানে টি এর উপর ডেরিভেটিভটা হলো। এবার এই ভিতরের যে পার্টটা সেটা টেম্পারেচার উপর নির্ভর করে না, কনস্ট্যান্ট প্রেশার, মানে প্রেশারটাকে কনস্ট্যান্ট রেখে যদি তুমি টেম্পারেচারের সাথে ডেরিভেটিভ করো সেটা তোমার জিরো দিয়ে দিচ্ছে। এবারে এই যে ইকুয়েশনটা আমি দুদিকে একটা টি দিয়ে গুণ করে দিলাম, তাহলে কি হলো, টি ইন্টু ডেল ডেল্টা জি বাই ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট পি হয়ে গেল মাইনাস আর টি এল এন কেপি প্লাস, দেখো এইটা হচ্ছে মাইনাস আর টি এল এন কেপি হলো, আর এইটা আমি আগে লিখে দিচ্ছি প্লাস আর টি সামেশন ওভার আই নিউ আই এল এন পিআই বাই পি জিরো। এই যে মানে এখানে এই টার্মটাকে আগে লিখে দিলাম, আর পরের পার্টটা হয়ে যাচ্ছে মাইনাস আর টি স্কোয়ার ডেল এল এন কেপি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। আচ্ছা এইটা তো জাস্ট ডেল্টা জি, এই যে ইকুয়েশন দিয়ে স্টার্ট করেছিল তোমার ডেল্টা জি, এটা জাস্ট এটা ডেল্টা জি মাইনাস আর টি স্কোয়ার ডেল এল এন কেপি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি তোমার হয়ে যায়। তাহলে দেখো এখান থেকে আর টি স্কোয়ার ডেল এল এন কেপি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি যদি করো তাহলে কত হবে, ডেল্টা জি মাইনাস পি ইন্টু ডেল ডেল্টা জি বাই ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট পি হলো এটা। আর এবারে দেখো মানে এটা আমরা লাস্ট ক্লাসে করেছিলাম যে গিভস হেলমোজ ইকুয়েশন ফ্রম গিভস হেলমোজ ইকুয়েশন, দেখো এইটা লেখা ছিল ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এইচ প্লাস টি ইন্টু ডেল ডেল্টা জি বাই ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট। এটা সম্ভবত জাস্ট লাস্ট ক্লাসে আমি এই পার্টটাকে করেছিলাম, ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এইচ প্লাস টি ডেল ডেল্টা জি বাই ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট পি। এটা তাহলে এবার এখান থেকে দেখো, তাহলে এই যে ডেল্টা জি মাইনাস এটা মানে বেসিক্যালি এটা ডেল্টা এইচ, এটা ডেল্টা এইচ হলো, তাহলে কি হলো এটা ডেল এল এন কেপি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, সেটা হয়ে গেল ডেল্টা এইচ বাই আর টি। এই যে ইকুয়েশনটা পেলাম, দিস ইজ দ্য ভ্যান ডফ রিয়াকশন আইসোবার বলা হচ্ছে। কেন আইসোবার? কারণ হচ্ছে অ্যাজ ডেল্টা এইচটা হচ্ছে হিটের চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, বা এটা হিটের চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট প্রেশার বলে সেখানে এটাকে বলা হয় আইসোবার। ডেল এন কেপি বাই ডেলটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার ডেল্টা এইচ বাই আর টি স্কয়ার। এটা ঠিক আছে। আর এবারে দেখো এগেন, যেহেতু কেপি ইকুয়াল টু কেসি ইন্টু সি জিরো আর টি বাই পি জিরো, তার পাওয়ার হচ্ছে তোমার ডেল্টা নিউ, কেপি কেসি সম্পর্কটা এইটা, তাহলে এল এন কেপিটা হয়ে গেল কত, এল এন কেসি প্লাস ডেল্টা নিউ এল এন সি জিরো আর টি বাই পি জিরো। এটা এবারে তুমি এটাকে টেম্পারেচার রেসপেক্টে ডেরিভেটিভ করে প্রেশারটাকে কনস্ট্যান্ট রেখে ডেল এল এন কেপি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, এটা হয়ে গেল ডেল এল এন
কেসি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, এইটা প্লাস দেখো তাহলে এই পার্টটাকে তুমি কি করছো না টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো, প্রেশারটাকে কনস্ট্যান্ট রেখে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে এইখান থেকে দেখো এই যে এলএন সি জিরো আর বাই পি জিরো যে কম্পোনেন্ট পার্টটা এটা তোমার জিরো দিয়ে দেবে, তো থাকবে শুধুমাত্র টি পার্টটা। টি পার্টটা বেসিক্যালি এটা ডেল্টা নিউ বাই টি হয়ে গেল, এটা হয়ে গেল। তো দেখো এখান থেকে যদি ডেল এলএন কেসি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পিটাকে বের করো, এটা হচ্ছে ডেল এলএন কেপি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি মাইনাস ডেল্টা নিউ বাই টি, এটা হচ্ছে ডেল্টা এইচ বাই আর টি স্কোয়ার মাইনাস ডেল্টা নিউ বাই টি, মানে আর টি স্কোয়ার কমন নিয়ে নিলে ডেল্টা এইচ মাইনাস ডেল্টা নিউ আর টি, তোমাদের নিশ্চয়ই মনে আছে দিস ইজ নাথিং বাট ডেল্টা ইউ। তার মানে কি হলো ডেল এলএন এসি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, হয়ে যাচ্ছে তোমার ডেল্টা ইউ বাই আর টি স্কোয়ার। আচ্ছা এবারে ডেল্টা ইউটা যদি হিটের চেঞ্জ আর কনস্ট্যান্ট ভলিউম, এটাকে বলা হয় ভ্যান ডক রিয়াকশন আইসোকোর। আগেরটা কিন্তু ভ্যান ডক রিয়াকশন আইসোবার আর ভ্যান ডক রিয়াকশন আইসোকোর, কিন্তু এই যে দুটো ইকুয়েশন, এই দুটো ইকুয়েশনকে একসাথে বলা হয় ভ্যান ডক ইকুয়েশন। মানে ইকুয়েশন এই ধরো 11 বা এখানে হচ্ছে ইকুয়েশন 12, এটা ইকুয়েশন 11 অ্যান্ড equation 12 both are called Van der equation. Van der equation, ঠিক আছে? হচ্ছে? রাইট। আচ্ছা তুমি একটা জিনিস দেখো, মানে একটা ইম্পর্টেন্ট রিলেশন অনেক সময় পরীক্ষায় দেয়, সেটা হচ্ছে যে এই যে ভ্যান ডক ইকুয়েশন, ভ্যান ডক ইকুয়েশন থেকে না ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন তৈরি করা যায়। ভ্যান ডক ইকুয়েশন থেকে ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন তোমার তৈরি করা হয়। আচ্ছা কিরকম জিনিসটা, ভ্যান ডক ইকুয়েশন কি বলছে? ফ্রম ভ্যান ডক ইকুয়েশন ডেল এলএন কেপি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, এটা হচ্ছে তোমার ডেল্টা এইচ বাই আর টি স্কোয়ার। আজ এবারে তুমি এরকম একটা রিয়াকশন কনসিডার করো, কনসিডার এ টিপিক্যাল ইকুইলিব্রিয়াম প্রসেস। কি সেটা? ধরো তুমি একটা কনডেন্স ফেজ, তার সঙ্গে একটা ভেপার ফেজের ইকুইলিব্রিয়াম তুমি কনসিডার করো। তার মানে তুমি বলতে চাইছো এটা সলিড, তার সঙ্গে ভেপারের ইকুইলিব্রিয়াম, অথবা একটা লিকুইড তার সঙ্গে হচ্ছে ভেপারের ইকুইলিব্রিয়াম। সলিড বা লিকুইড তার হচ্ছে কনডেন্স ফেজ। এটা তাহলে এর জন্য কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে লেখো কে এটাকে, এটা কি হবে না অ্যাক্টিভিটি ফর দ্য ভেপার বা অ্যাক্টিভিটি ফর দ্য কনডেন্স ফেজ। আচ্ছা সেটাকে তুমি জাস্ট অ্যাক্টিভিটি ফর দ্য ভেপার লিখতে পারবে, তার কারণটা কি? কারণ অ্যাক্টিভিটি অফ এ পিওর সলিড or liquid are taken as 0. Activity of pure solid or pure liquid is taken as 0. Sorry, taken as 0 না, sorry 1. মানে পিওর লিকুইড বা পিওর সলিড তাদের অ্যাক্টিভিটিটাকে না জাস্ট ইউনিটি ধরা হয়। তাহলে ইউনিটি ধরলে অ্যাক্টিভিটি ফর দ্য কনডেন্স ফেজ সেটা এ হয়ে গেল। আর এবারে তাহলে কে পি সমান তাহলে কি হবে? কে পি যখন তুমি লিখবে তখন এই অ্যাক্টিভিটিটা হচ্ছে পার্শিয়াল প্রেশার এই যে মানে 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 আচ্ছা আচ্ছা পার্শিয়াল প্রেশার না, কিন্তু পিওর সাবস্টেন্স এটা জাস্ট সিম্পলি প্রেশার হয়ে যাবে, হ্যাঁ, বা পি বাই পি জিরো হয়ে যাবে দাদা, তুমি বলতে পারো। মানে এখানে এখানে কেপিটা হয়ে যাবে তোমার পি বাই পি জিরো দাদা, এটা বলা ভুল হলো, পি বাই পি জিরো। মানে যেখানে পিটা হচ্ছে অ্যাকচুয়াল প্রেশার, এটা পিওর সাবস্টেন্স, তো শুধু ভেপার একা আছে, পিটা হচ্ছে পিওর সাবস্টেন্স, পি জিরো হচ্ছে স্ট্যান্ডার্ড প্রেশার, তাহলে পি বাই পি জিরো হয়ে গেল। এটাই তুমি এখানে বসিয়ে দাও, দেন উই ক্যান রাইট
রাইট, ডেল ln p বাই p0, এই যে কেপির জায়গায় p বাই p0 বসিয়ে দিলাম, বাই ডেল টি at constant p, সেটা হয়ে যাচ্ছে ডেল্টা h বাই RT স্কয়ার। দিস ইজ দ্য Clausius-Clapeyron ইকুয়েশন। এটা হচ্ছে Clausius-Clapeyron ইকুয়েশন। তাহলে ভ্যান ডাপ ইকুয়েশন থেকে Clausius-Clapeyron ইকুয়েশন আমি করলাম। এবারে তুমি জাস্ট উল্টোটা বাড়িতে হোমওয়ার্ক দিচ্ছি, তুমি করে দেখবে যে স্টার্টিংটা হলো তোমার Clausius-Clapeyron ইকুয়েশন থেকে, অর্থাৎ ডেল ln p বাই p0 বাই ডেল্টা কনস্ট্যান্ট পি হচ্ছে ডেল্টা h বাই RT স্কয়ার। এবারে তুমি ব্যাক করো, তুমি বলো যে তুমি একটা টিপিক্যাল রিয়াকশন কনসিডার করো যেখানে কনডেন্স ফেজ এবং ভেপার ফেজের মধ্যে ইকুইলিব্রিয়াম চলছে, যেখানে কেপিতে যে p বাই p0 তুমি পেয়ে গেলে, এখানে p বাই p0 এর জায়গায় কেপি বসিয়ে দিলে একটা ভ্যান ডাপ ইকুয়েশন চলে এলো। মানে তোমাকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, তুমি বাড়িতে করবে, মানে ডিরাইভ ভ্যান ডাপ ইকুয়েশন ফ্রম Clausius-Clapeyron ইকুয়েশন। মানে আমরা ভ্যান ডাপ ইকুয়েশন থেকে Clausius-Clapeyron ইকুয়েশনে নিয়ে এসেছি, তোমাকে উল্টোটা বলছি, Clausius-Clapeyron ইকুয়েশন থেকে তুমি ভ্যান ডাপ ইকুয়েশনে নিয়ে এসে একদম একই রকম তুমি ভ্যান ডাপ Clausius-Clapeyron ইকুয়েশনটা প্রথমে লিখবে, ডেল ln p বাই p0 বাই ডেল্টা কনস্ট্যান্ট p হচ্ছে ডেল্টা h বাই RT স্কয়ার, এরকম একটা জায়গা থেকে তুমি স্টার্ট করবে। তারপর বলবে তুমি কনসিডার করছো টিপিক্যাল ইকুইলিব্রিয়াম প্রসেস, যেখানে কনডেন্স ফেজের সঙ্গে ভেপার ফেজের ইকুইলিব্রিয়াম চলছে, সেখানে কে এটা হচ্ছে অ্যাক্টিভিটি অফ ভেপার বাই অ্যাক্টিভিটি অফ কনডেন্স ফেজে লিখলে অ্যাক্টিভিটি অফ ভেপার হয়ে গেল সেটা, আর অ্যাক্টিভিটি অফ ভেপারটা p বাই p0 হিসেবে রিপ্লেস করে দিচ্ছ। এটা করে এবারে p বাই p0 এর জায়গায় কেপিটা বসিয়ে দাও, তাহলে ভ্যান ডাপ ইকুয়েশন তুমি পেয়ে যাচ্ছ। আচ্ছা দেখো, তাহলে আমি আজকে এই পর্যন্তই বলবো, ঠিক আছে? আমি এইটা যে এটা ছোটখাটো ক্লাসের ব্যাপারটাকে আমি কভার করতে চাইছি। তাহলে আমরা আজকে যেটা করলাম সেটা হচ্ছে একটা বেসিক জিনিসপত্রগুলো আমরা বলে ফেলেছি। সেটা হচ্ছে ভ্যান ডাপ রিয়াকশন আইসোথার্ম বলেছি, ভ্যান ডাপ ইকুয়েশন বলেছি, ভ্যান ডাপ রিয়াকশন আইসোকোর, আইসোবার, এইসব কথাবার্তাগুলো বলা হয়েছে। সেখানে কেপি, কেসি, কে তারা কে কার উপরে ডিপেন্ড করে সেসব নিয়ে কথাবার্তা, তাদের পারস্পরিক সম্পর্ক, এইসবগুলো আমরা আলোচনা করেছি। আজকে এই পর্যন্তই আমরা বলবো। আচ্ছা, নেক্সট ক্লাসে যেটা করব, যেটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা, আজকে এটা বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে। নেক্সট ক্লাসে আমরা এই লা চাতেলিয়ার প্রিন্সিপল, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রিন্সিপল, যেটা তোমরা জানো, লা চাতেলিয়ার, CHATLIER, লা চাতেলিয়ার প্রিন্সিপল। এই যে লা চাতেলিয়ার প্রিন্সিপালটাকে করার জন্য যে ব্যাকগ্রাউন্ড আমার দরকার, সেই ব্যাকগ্রাউন্ড আমার তৈরি হয়েছে, একটা ভ্যান ডাপ ইকুয়েশন আছে আর ভ্যান ডাপ রিয়াকশন আইসোথার্ম আছে। সেই দুটো দিয়ে দেখবো যে কোনো একটা রিভার্সেবল রিয়াকশন যখন ইকুইলিব্রিয়ামে আসছে, তখন এই ইকুইলিব্রিয়ামকে কন্ট্রোল করছে যারা, সেই তাদের যদি কাউকে তুমি চেঞ্জ করো, তাহলে তোমার ইকুইলিব্রিয়ামটা মানে রিয়াকশনটা নিজেকে এমন করে মানে ওরিয়েন্ট করার চেষ্টা করবে যাতে করে তোমার চেঞ্জের এফেক্টটা সে মিনিমাইজ করতে পারে আর কি। সেই পার্টটাকে আমরা নেক্সট দিন প্রথমে দেখে নেব। তারপরেই আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে এই যে অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশনের সঙ্গে কোন একটা রিয়াকশনের যে গিবস-ফেনেকে তাদের যে সম্পর্ক আর কি, রিলেশন বিটুইন ডেল্টা জি অফ এ রিয়াকশন অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশন, তার সঙ্গে তোমার জিওমেট্রিক ইন্টারপ্রিটেশনটা, জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন, এইটা আমরা করবো। তাহলে এই দুটো করলেই শেষ হয়ে যাবে, আর একটা ক্লাসে তোমাকে নিউমেরিক্যাল প্রবলেম করতে হবে, ঠিক আছে? তো আজকে আমরা এই পর্যন্তই রাখছি। ঠিক আছে, বলো কারো যদি কিছু সমস্যা থাকে বলো। ঠিক আছে, কারো কিছু বুঝতে অসুবিধা আছে? না স্যার, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, এরকম ছোটখাটো ক্লাস, বলছি আজকে কলেজে হ্যাঁ 10টায় বলেছি তো, 10টায় মানে ওই ফিফথ সেমিস্টারে, আর আমাদের যেটা কেমিক্যাল হ্যাঁ কোয়ান্টাম মেকানিক্স ক্লাসটা, হ্যাঁ ওইটা তো একটু মানে এসে বোঝা যাবে। আমি ফাঁকা আছি,
হ্যাঁ, এক সেকেন্ড দাঁড়ান, বলছি, হ্যাঁ স্যার ঠিক আছে। এক মিনিট, এটা পজ স্টপ করে দিই।